দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখছেন চ্যানেল আই এ আমাদের নিয়মিত আয়োজন এসএমসি নিবেদিত পুষ্টি আলাপ। আজকের যে বিষয়টি নিয়ে আমরা পুষ্টি আলাপে কথা বলবো তা হলো শিশু এবং কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক নানান জটিলতা এবং পুষ্টি বিষয়ক আলোচনা। এবং এই আলোচনায় আমাদের দেশের দুজন স্বনামধন্য ব্যক্তিত্ব আজকে পুষ্টি আলাপে অংশগ্রহণ করছেন। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছেন প্রফেসর ডক্টর শাহ মনির হোসেন। তিনি ফরমার ডিরেক্টর জেনারেল ডিজি হেলথ, পাশাপাশি তিনি সভাপতি হিসেবে রয়েছেন পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। স্যার, অনেক অনেক স্বাগত চ্যানেলে। কেমন আছেন? সঙ্গে থাকুন স্যার। আমাদের সঙ্গে আছেন তসলিম উদ্দিন খান, তিনি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এসএমসি পাবলিক হেলথ স্পেশালিস্ট। স্যার কেমন আছেন? জি ভালো। প্রথমেই আমি স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাইবো যে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই মুহূর্তে আসলে দেখা গেছে যে এই শিশুদের এবং কিশোরীদের যে সকল স্বাস্থ্য বিষয়ক জটিলতা রয়েছে তার মধ্যে পুষ্টিহীনতা একটি অন্যতম বিষয়। তো এই বিষয়টি নিয়ে আসলে আপনার ভাবনাটা জানতে চাইবো। বাংলাদেশের অনেকগুলি স্বাস্থ্য সমস্যার মধ্যে একটি বড় সমস্যা হলো পুষ্টিহীনতা, এবং এই পুষ্টিহীনতা আমাদের শিশু এবং এই অ্যাডোলেসেন্সদের খুবই একটি স্বাস্থ্যের উপরে একটি বড় ধরনের ধকল তৈরি করছে। এটার প্রধান কারণ হলো যে আমাদের খাওয়া যে অভ্যাস, সে অভ্যাসটাকে আমরা ছোটোবেলা থেকেই ওইভাবে তৈরি করতে পারছি না, সেটা একটা প্রধান কারণ। আরেকটি হলো যে আমাদের যারা মা বাবা আছেন তাদেরও দায়িত্ব হলো এদেরকে সঠিক পুষ্টিটা প্রদান করা। এখন এই সঠিক পুষ্টি প্রদান করতে হলে জানতে হবে সঠিক পুষ্টি কোথায় আছে, এবং এই সঠিক পুষ্টির জন্য যেটা আমরা বলি যে ব্যালেন্স ফুডটাকে দিতে হবে। কারণ আমাদের যেরকম খাদ্যে প্রোটিন জাতীয় খাদ্য দরকার, সেরকম কার্বোহাইড্রেট দরকার, এবং তার সাথে সাথে চর্বি জাতীয় খাদ্য বা ফ্যাটও দরকার। কিন্তু সবই দরকার, কিন্তু এটা একটা পিরামিড আছে। পিরামিড বলি আমি এভাবে যে খাদ্যের পিরামিড হলো যে সবচেয়ে বেশি আমরা একটু কার্বোহাইড্রেট খাবো, বেশি একটু প্রোটিন খাবো, তার থেকে একটু কম খাবো হলো ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্য। তাহলে এই যে খাদ্যটাকে যদি আমরা যদি ইনভার্টেড পিরামিড করে ফেলি, যেটা কিনা আজকালকার ছেলেমেয়েরা করে, প্রচুর চর্বি জাতীয় খাবার খায়, খুব কম শাকসবজি খায় এবং খুব কম কার্বোহাইড্রেট খায়, তার মানে জাস্ট ইনভার্টেড পিরামিড হয়ে গেল। এই ইনভার্টেড পিরামিড হওয়ার জন্যেই কিন্তু আমাদের ঠিক মতন পুষ্টি না হওয়ার জন্য অনেকগুলি এফেক্ট তাদের শরীরের হয়। আরেকটি বড় জিনিস হলো যে আমি যদি আজকে থেকে 15-20 বছর না 30-40 বছর আগে খেয়াল করি যে আমাদের দেশের এই শিশুরা মোটামুটি লম্বা হতো, কিন্তু এখনের জন্য একটু খর্বতায় ভুগছে, এবং এটার প্রধান কারণ কিন্তু পুষ্টি। এবং পুষ্টি ঠিক মতন না পাওয়ার জন্যেই এরা ঠিক মতন হচ্ছে না, যে স্ট্যান্টিং হয়ে যাচ্ছে। কিশোরীদের লাইফস্টাইল, কিশোরীদের শারীরিক এটা অ্যাডোলেসেন্সের সাথে সাথে পরিবর্তন হয়। যখনই পরিবর্তন হয় তখনই তার পুষ্টির প্রয়োজনীয়তাটা বিভিন্ন দিকে আগেতে থাকে, এবং সেই সময় যদি পুষ্টিটা ঠিক মতন না হয় তাহলে এই কিশোরী পরবর্তীকালে যখন মা হবেন তখন সে অপুষ্টিতে ভুগবে, এবং তার যে শিশুটি জন্ম নেবে সেই শিশুটিও অপুষ্টিতে ভুগবে। সুতরাং আমাদের অত্যন্ত সতর্কতার সাথে এই এইজ গ্রুপকে, আমরা যে অ্যাডোলেসেন্ট এজ গ্রুপকে, তাদের যাতে পুষ্টি সঠিকভাবে পায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সবাইকে সচেতন করতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। জি স্যার, আবার আসবো আপনার কাছে। তো এরই সূত্র ধরে আমি স্যার আপনার কাছে যেটি জানতে চাইবো, যেমনটি স্যার বললেন যে পুষ্টিহীনতার পেছনে লাইফস্টাইল একটা বিরাট ভূমিকা রাখছে। তো এই শিশু কিশোরীদের যে এই কন্টিনিউয়াস একটা পুষ্টিহীনতার জায়গাটা তৈরি হচ্ছে, সেখানে খাদ্যাভ্যাস যদি আমরা চিন্তা করে থাকি, আসলে সঠিক খাদ্যে সঠিক পুষ্টি গুণটি রয়েছে কিনা সেটি বোঝা আসলে খুব একটি চ্যালেঞ্জিংও হয়ে যায় প্যারেন্টসের জন্য। তো আসলে এই খাবারের পাশাপাশি কোনো ধরনের আদার পুষ্টি উপাদান সমৃদ্ধ কোনো খাবার আছে কিনা যেটি খেলে আসলে তারা পুষ্টিহীনতায় ভুগবে না, যদি কিছু বলতেন। না, পুষ্টির ক্ষেত্রে কিন্তু আপনি যেটা বললেন যে প্রথম যে ইম্পর্টেন্ট জিনিস, যেটা শাহ মনির স্যার অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, কিন্তু যে পুষ্টি, উনি একটা কনক্লুশনও দিয়েছেন যে বাংলাদেশে কিশোরীদের কী অবস্থা হয়। বাংলাদেশে আমি ওখান থেকে শুরু করি যে বাংলাদেশে 30% কিশোরী তারা স্টান্টেড হয়, অর্থাৎ খর্বাকৃতির। যতটুকু লম্বা হওয়ার কথা ছিল ততটুকু হয় না। আবার 10 জন কিশোরীর মধ্যে একজন কিশোরী সে আন্ডারওয়েট হয়, তার যতটুকু ওয়েট হওয়ার কথা ততটুকু হচ্ছে না। আপনি যে কথাটা বললেন যে খাদ্যাভ্যাস একটা বিষয়, কিন্তু পুরো বিষয়টাই হলো একটা ভিসার সাইকেল। একটা অ্যাডোলেসেন্ট, তার বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে হওয়ার পরে 24%-এর মতো
বা 28%-এর মতো তারা প্রেগনেন্ট হয়। প্রেগনেন্ট হলে তারা ম্যালনারিশ অবস্থায় সন্তান দিলে সে সন্তানেরও ম্যালনারিশ হওয়ার সম্ভাবনা থাকে, আন্ডারওয়েট হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই যে আন্ডারওয়েট যে শিশুটি হলো, সারা জীবন এর কনসিকুয়েন্স কিন্তু সে বয়ে বেড়ায়। সে যখন অ্যাডাল্ট হয় তখনও তার মধ্যে হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তার ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এগুলো তো আছেই। প্রপার ফুড দিয়ে অনেক ক্ষেত্রেই একটু দুরূহ। বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক যে অবস্থাটা আছে, বিশেষ করে আরবান ছেলেমেয়ের এক রকমের প্রবলেম, তারা বেশি ফাস্টফুডের দিকে ঝুঁকে পড়েছে। তাদের মধ্যে এক্সারসাইজ হ্যাবিট খুব কমে গেছে, খেলাধুলার হ্যাবিট খুব কমে গেছে। ওই একটা মোবাইল নিয়ে হয়তো বসে থাকলো, পড়ে থাকলো, এবং তাতে করে হয় কি তার ওবিসিটি গ্রো করে। এটাও একটা বড় অংশ আছে। সেটাও কিন্তু পুষ্টির আর একটা খারাপ দিক। আবার গ্রামে হয়তো কম্পারেটিভলি ফিনান্সিয়াল কন্ডিশন ডিফারেন্ট, সেখানে হয়তো পুষ্টি পাচ্ছে না, তারা ম্যালনারিশ থেকে যাচ্ছে। এই টোটাল পুষ্টির একটা খাদ্য দিয়ে অনেক ক্ষেত্রেই সম্ভব না। তো সেটা না হলে কি করতে হবে, তাদেরকে সাপ্লিমেন্ট দিতে হবে। এই সাপ্লিমেন্টটা কিন্তু কোনো একটা ব্যক্তি বিশেষের অথবা প্রতিষ্ঠান বিশেষের নয়, এটা কিন্তু গ্লোবালি অ্যাকসেপ্টেড একটা, যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার আছে শিশুদের জন্য, চিলড্রেন আন্ডার 5-এর জন্য, যেটা ওয়াইডলি অ্যাকসেপ্টেবল গ্লোবালি, যেটাকে ইউনাইটেড নেশন রিকগনাইজ করেছে। WHO তাদের প্রোগ্রামের মধ্যে আছে, ইউনিসেফের প্রোগ্রামের মধ্যে আছে, সম্মিলিতভাবে USAID বিভিন্ন জায়গায় সমর্থন করছে। তো এই সবাই মিলে যাতে করে এটা করা যায়, যে যদি খাদ্যর মাধ্যমে সবটুকু না হয়, তাহলে তাকে সাপ্লিমেন্ট দিয়ে এই ব্যবস্থাটা করতে হবে, যাতে করে তার পুষ্টির অভাব না থাকে। ধন্যবাদ স্যার, আবার আসবো আপনার কাছে। স্যার, এই পর্যায়ে যদি আমরা একটু জেনে নিতে চাই, আপনি জানেন যে আমাদের দেশে এখনও দুঃখের বিষয় হলো যে 15 থেকে 19 বছরের অনেক কিশোরী মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে এবং তারা প্রেগনেন্ট হচ্ছে, এবং এই সকল প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে দেখা যায় যে ওই গর্ভকালীন জটিলতা থেকে বছরে প্রায় অন্তত 3700 মা মারা যাচ্ছে। তো এই বিষয়টি নিয়ে আসলে আপনার বিশ্লেষণটি জানতে চাইবো। যে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে ন্যাচারাল ওয়েতে আমরা কত ভালো খাবার খেতে পারি, সেটার দিকে প্রথমে খেয়াল করতে হবে। আমরা ন্যাচারাল ওয়েতে মাইক্রোনিউট্রিয়েন্ট বলি বা যে কোনো বলি, এটাকে যদি আমরা সঠিকভাবে খাই তাহলে কিন্তু সাপ্লিমেন্ট দরকার হয় না। কিন্তু আনফর্চুনেটলি আমাদের যেহেতু খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, বিশেষ করে আরবান এরিয়াতে, এই জন্যে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন হচ্ছে, সাপ্লিমেন্ট ফুডের প্রয়োজন হচ্ছে। কিন্তু আদারওয়াইজ আমরা যদি সঠিকভাবে নিউট্রিশন দিতে পারি তাহলে সাপ্লিমেন্ট ফুডের প্রয়োজন নাই। এবার তোমার প্রশ্নে আসি। ভেরি আনফর্চুনেটলি যে আমাদের দেশে এখনও এই যে বয়স হওয়ার আগেই, বয়সের পূর্ণতা হওয়ার আগে বিবাহ হয়ে যাচ্ছে, আমরা বলি চাইল্ড ম্যারেজ। এবং এই শিশুর চাইল্ড ম্যারেজটাকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না, আমাদের আইন করেও এই চাইল্ড ম্যারেজ ঠেকানো যাচ্ছে না। কিন্তু এই চাইল্ড ম্যারেজের সবচেয়ে বড় খারাপ দিকটা হলো যে ম্যারেজ হওয়ার হলো, কিন্তু তারপরে যদি সে তার প্রেগনেন্সিটাকে সঠিকভাবে রাখতে পারে, ডিলেট করতে পারে, অ্যাটলিস্ট 21 বছরের পরে যদি নিয়ে যেতে পারে, এটা হলে একদিকটা ভালো হয়। আরেকটা হলো যে নিউট্রিশনটাকে যদি সে মেনটেন করতে পারে, এই যে একটু আগে যেটা আলোচনা হলো, এইটা হলো বেস্ট টাইম তার শরীরকে তৈরি করা মা হওয়ার জন্যে। কারণ একটা মা যখনই হবে, একটা প্রেগনেন্ট মাদারের নিজের শরীরের প্রয়োজন এবং ভবিষ্যৎ প্রজন্মে যাকে নিয়ে আসবে তার জন্য প্রয়োজন। সুতরাং এই জায়গায় কিন্তু দি নিউট্রিশন ইজ ডিফারেন্ট ফ্রম দ্য নর্মাল ইসের থেকে। এবং এই জায়গাটা যদি আমরা সঠিকভাবে এদেরকে নারিশ না করতে পারি, যেটা আমাদের অভাব হয়, কারণ এই জাতীয় আন্ডার এজ ম্যারেজ কিন্তু আমাদের দেশের লো সোশিও ইকোনমিক গ্রুপের মধ্যে বেশি, যাদের কিন্তু এডুকেটেড এবং একটু ইকোনমিক্যালি হায়ার, তাদের ভিতরে খুবই কম, এটা নাই বললেই চলে। কিন্তু এই প্র্যাকটিসটা হলো লো সোশিও ইকোনমিক গ্রুপের মধ্যে। সুতরাং তাদের জন্য কিন্তু খুব বড় চ্যালেঞ্জ হলো তারা সঠিক ফুডটা খাওয়াতে পারছে না, এবং এই মা নিজে তার আর্লি ম্যারেজ হওয়ার জন্যে তার পড়াশোনা কন্টিনিউ করতে পারছে না, নিজের জীবনকে ভবিষ্যৎকে তৈরি করতে পারছে না, তার যে এম্পাওয়ারমেন্ট তৈরি হওয়ার কথা সে এম্পাওয়ারমেন্ট তৈরি করতে পারছে না, যার ফলশ্রুতিতে সে যখন প্রেগনেন্ট হচ্ছে তখন সঠিক পুষ্টিটা পাচ্ছে না।
এখন এই সঠিক পুষ্টি না পাওয়ার জন্য এখানে কিন্তু সাপ্লিমেন্টারি ফুডের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ এই মাটিকে যদি আমি সঠিক পুষ্টি না দিতে পারি তাহলে প্রসবজনিত কারণে মৃত্যুর হার অনেক হয়, এবং আমাদের দেশে মাতৃমৃত্যুর হার যা আছে তার বেশ একটি অংশ এই আন্ডার 18 প্রেগনেন্ট মাদারের মধ্যে। আমরা যদি আমাদের এখন বর্তমানে প্রায় প্রতি লাখে 171 জন মা মৃত্যুবরণ করে, একটু স্ট্যাটিস্টিক্সে সামান্য রদবদল আছে, কিন্তু সেটা যদি দেখি তাহলে এই আন্ডার এইজড গ্রুপের মারাই বেশি মৃত্যুবরণ করে। আমার মনে হয় আমাদের বাংলাদেশ সরকারের NNS নামে ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস নামে একটি পদ্ধতি সার্ভিস আছে, তার মাধ্যমে যেরকম আমাদের বিভিন্ন পুষ্টি সংক্রান্ত ব্যাপারে একটি প্রোগ্রাম চালু থাকে, এর সাথে সাথে পাশাপাশি আমাদের বিভিন্ন যে পুষ্টি নিয়ে যে সমস্ত অর্গানাইজেশন কাজ করে তারাও অনেক সঠিকভাবে কাজ করছে। অনেক NGO আছে যারা পুষ্টি নিয়ে কাজ করছে। আজকে আমরা SMCর সহযোগিতায় যে আলোচনা করছি, SMCর অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল পালন করে, পার্টিকুলারলি মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট তৈরি করে এবং এটাকে লো কস্ট ডিস্ট্রিবিউশন করে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটির দিকে অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের দেওয়া দরকার, যে এই মাদেরকে যদি আমার পুষ্টি সঠিকভাবে না নিশ্চিত করতে পারি তাহলে মা যেরকম ভুগবে আমার ভবিষ্যৎ প্রজন্ম ভুগবে। আমি এখানে একটি আন্তর্জাতিক এক্সাম্পল দিই। জাপান, আমরা যখন ছোট ছিলাম তখন জাপানের লোকজন সব খাটো ছিল, ওইটা তাদের জেনেটিক্যাল, পুষ্টিগতভাবে না, জেনেটিক্যালি তারা শর্ট ছিল। ওরা দেখলো যারা বাস্কেটবল খেলতে পারে না, কারণ ওদের লম্বা লোক নাই, তখন ওদের মনে হলো যে আমাদের বাস্কেটবল প্লেয়ার তৈরি করতে হবে। পুষ্টি হলো ওদের একমাত্র অস্ত্র, যে অস্ত্র তারা জাতীয়ভাবে ব্যবহার করে এবং এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে ব্যবহার করে। আজকে কিন্তু জাপানের প্রতিটি লোক লিখবে যে 5.5 ফিটের উপরে, কিন্তু আজকের থেকে 30-40 বছর আগে যদি কোনো জাপানিজকে দেখো দেখবে 5 ফিট 2 ইঞ্চি 3 ইঞ্চির বেশি না। তার মানে জাতীয়ভাবে পুষ্টিটাকে তারা এমনভাবে নিয়েছে যে একমাত্র পুষ্টির ইন্টারভেনশনের মাধ্যমে একটি জাতিকে তারা খর্বতার হাত থেকে রক্ষা করেছে। তা আমাদেরও বোধহয় সেদিকে চিন্তা করতে হবে। পুষ্টি না হলে এই যে খর্বতা যেটা হচ্ছে, এতে পার্টিকুলারলি কিশোরীদের জন্য তাদের ভিতরে একটি আতঙ্ক হচ্ছে, তাদের মানসিকভাবেও কিন্তু তারা ডিপ্রেসড হচ্ছে। এই সমস্ত কারণগুলির দিকে খেয়াল করে বোধহয় জাতীয় পদক্ষেপ নিতে হবে যে এদের পুষ্টিকে কীভাবে এনশিওর করব। আমাকে যেরকম আমি বারবারই বলবো, আমাদের ন্যাচারাল পুষ্টি যেটা, অর্থাৎ আমাদের জানতে হবে যে কোথায় গেলে আমি সঠিক পরিমাণে প্রোটিন পাবো, কোথায় গেলে সঠিক পরিমাণে ফ্যাট পাবো, কতটুকু কার্বোহাইড্রেট আমার খেতে হবে, এটা যেরকমভাবে আমাদের কী করতে হবে, প্রয়োজন বোধে আমাদের সাপ্লিমেন্টারি নিউট্রিয়েন্টেরও বন্দোবস্ত করতে হবে। SMC দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এই প্রসব পরবর্তী জটিলতার জনিত কারণ যাতে না হয়, পাশাপাশি এই অ্যান্টিনেটাল কেয়ারে সঠিক পুষ্টিটা যাতে মারা এনশিওরড হতে পারে। তো এই বিষয়ে স্যার আপনি প্রচুর কাজ করেছেন এবং আমি জানি যে এখন পর্যন্ত এটা কার্যক্রম চলছে, যাতে এই সাধারণ দিকটা আসলে যে একটা মিনিমাম যে চাহিদাটা একটা প্রেগনেন্সি মায়েদের ক্ষেত্রে প্রয়োজন আছে, সেই বিষয়টি নিয়ে আপনারা কাজ করছেন। এই বিষয়টি নিয়ে যদি তুলে ধরতেন আজকে। না, প্রেগনেন্সি মায়েদের কথা তো আপনি বললেন, এটা হলো সমন্বিতভাবে একজন গর্ভবতী মাকে সেবা দেওয়া এবং তার যে অনাগত সন্তান তার নিরাপদ আগমন পৃথিবীতে এবং তারা যাতে সুস্থ থাকে, মা এবং শিশু, এটাই তো আমাদের চাওয়া। সেই চাওয়া পেতে হলে 4টা NC সার্ভিস দিতে হবে। সেই চাওয়া পেতে গেলে তার যে পুষ্টি অনুপুষ্টির ডেফিসিয়েন্সি আছে সেগুলো দূর করতে হবে। তার নিরাপদ এই চাওয়াটা পেতে হলে তাকে ইনস্টিটিউশনাল ডেলিভারি করতে হবে। তার নিরাপদ চাওয়াটাকে যদি আমরা এনশিওর করতে চাই তাহলে তার প্রিপেয়ারনেস থাকতে হবে। একজন গর্ভবতী মা, তার পরিবারের অন্যান্য সদস্য কিভাবে পরিকল্পিতভাবে থাকতে হবে, সেখানেও কয়েকটা বিষয় আছে। আমি এই দিকটায় পুষ্টির দিকে যদি যাই তাহলে বাংলাদেশে এই রিসেন্টলি স্যার একটু আগে বলেছেন NNS ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেস, তারা স্টাডি করেছে, অন্য ICDDRB তার সাথে সম্পৃক্ত ছিল। সেখানে দেখা গেছে যে মারা যারা নন প্রেগনেন্ট এবং নন ল্যাকটেটিং আমরা বলি ওমেন, অর্থাৎ যারা প্রেগনেন্ট না অথবা তাদের 6 মাসের মধ্যে বাচ্চা হয়নি এরকম, এদের মধ্যে দেখা গেছে 44% জিঙ্কের ডেফিসিয়েন্সি।
ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে প্রায় 71%-এর মতো, আয়োডিনের ডেফিসিয়েন্সি আছে 30%-এর মতো। এই যে একটা আরও বিভিন্ন মাইক্রোনিউট্রিশনের, প্রত্যেকটা মাইক্রোনিউট্রিশনের ডিফারেন্ট ঘাটতি রয়েছে। এই ঘাটতি নিয়ে যদি একজন মা, এ তো নর্মাল, এটা অ্যাডোলেসেন্ট অবস্থায় বেশ বেশি থাকে, এবং সে যদি প্রেগনেন্ট হয় এটা আরও অ্যাগ্রাভেট করে। তো সেই ক্ষেত্রে মার যদি নিউট্রিশনের অভাবটা দূর না করা যায়, সেটা ব্যালেন্সড ডায়েট দিয়ে হোক অথবা আপনার সাপ্লিমেন্ট অনুপুষ্টি দিয়ে হোক, সেইটা করতে হবে। আমরা এই কার্যক্রমটাই ন্যাশনাল লেভেলে এবং গ্রামে, বিশেষ করে 112টা উপজেলায় আমরা এই কার্যক্রম করেই প্যারামেডিক্সের মাধ্যমে, যাতে করে সবগুলো প্রান্তিক মা যারা, এই যে একটু আগে বললাম আরও বেশ কিছু মা একেবারে এএনসি সার্ভিস পায় না, সেটা কিন্তু ওই হার্ডকোর গ্রুপ, অর্থাৎ যারা গ্রামে আছে, যাদের অত সচেতনতা নাই, তাদের মধ্যে এই সাপোর্টটা আমরা দিচ্ছি। এবং সেখানে সহ সারা দেশে আমরা গাইনোকোলজি অ্যাসোসিয়েশনের সহায়তায় আমরা সম্মিলিতভাবে এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টটাকে আমরা ইউনিভার্সাল করতে চাই, সব মা যাতে এটা পায়। এবং সব মা এটা যদি পায়, তাহলে তাদের নিউট্রিশনের অভাব না থাকে। দেখেন একটার সাথে একটা কিভাবে জড়িত। এই যে অপুষ্টি থাকলে, এই যে মারা, স্যার একটু আগে বললেন যে যদি অ্যাডোলেসেন্ট অবস্থায় প্রেগনেন্ট হয়, তার কিন্তু দ্বিগুণ সম্ভাবনা থাকবে মাতৃমৃত্যুর। অন্য বয়সে যেটা হয় তার চাইতে 20 বছরের আগে যদি প্রেগনেন্ট হয় সেটা বেশি। এবং এইটা কেন বেশি হয়? সেখানে অনুপুষ্টির অভাব আছে, এবং এই অনুপুষ্টির অভাব যদি থাকে এবং বাচ্চা হয়, সেখানে কিন্তু আন্ডারওয়েট বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি। আবার একটা শিশু আসলো পৃথিবীতে, সেও মানে ম্যালনারিশ। তো এই যে একটা ভিসার সাইকেল, এ থেকে দূর করার জন্য অনুপুষ্টি একটা বিরাট, আমি শুধু অনুপুষ্টির যে কার্যক্রম এসএমসি রয়েছে, মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, আমাদের ব্র্যান্ড ফুল কেয়ার, আমি সেটা বলবো না। তার সাথে সাথে 4টা এএনসি সার্ভিস এনশিওর করতে হবে। তার সাথে সাথে ইনস্টিটিউশন, দেখেন 65% প্রতিষ্ঠানে ডেলিভারি হয়, 35% প্রতিষ্ঠানে হয় না, সেটা হাউসহোল্ড লেভেলে হয়। সেখানে পোস্টপার্টাম হ্যামারেজের ঝুঁকি আরও বেশি থাকে। ইনস্টিটিউশনে তো ম্যানেজমেন্ট করা খুব সহজ। আমাদের দুটো মেজর কারণ, পোস্টপার্টাম হ্যামারেজ এবং অ্যাক্লাম্পসিয়া, এই দুইটাই ভালোভাবে আপনার অ্যাড্রেস করা যাবে যদি 4টা এএনসি সার্ভিস আমরা এনশিওর করতে পারি এবং ইনস্টিটিউশনাল ডেলিভারি এই করতে পারি। জি, ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের আলোচনার যে মূল বিষয়টি ছিল, এটা সচেতনতা বৃদ্ধি করা, একেবারে ঘরে ঘরে এই মেসেজটি পৌঁছে দেওয়া যে 18 বছরের নিচে কখনোই আপনার বৈবাহিক রিলেশনশিপে না যাওয়ার জন্য। তো একটা জিনিস স্যার, আপনি হয়তো একমত হবেন যে আমরা যে একটা বড় প্যান্ডেমিক পার করলাম, এই সময়টিতে কিন্তু জরিপে এসেছে যে সবচেয়ে বেশি পরিমাণে কিশোরী মেয়েদের বিয়ে হয়েছে এবং প্রেগনেন্সি হয়েছে। তো এইটাকে অ্যাড্রেস করে আপনি যদি বলতেন যে আসলে আমাদের এই মুহূর্তে করণীয় কি, এবং এই ফিউচার জেনারেশনকে আসলে আমরা কিভাবে আরো হেলদি করতে পারি, বা মানে পাবলিক হেলথ কনসার্নটা তাদের মধ্যে কিভাবে জেনারেট করতে পারি, যদি একটু বলতেন। আমাদের দেশে কিন্তু আইন আছে, আর একটা আইনের প্রয়োগে অনেক সময় আমি বলি পুলিশিং করে করা যায় না। অনেক সামাজিক ব্যাপার আছে যেগুলি আমি পুলিশ দিয়ে আইন প্রয়োগ করব, সেটাও হয় না। এটার জন্য প্রয়োজন সচেতনতা ডেভেলপ করা। সচেতনতাটা এরকম হতে হবে যে কনসিকুয়েন্স কি, এটাকে যদি আমি বুঝতে পারি, তাহলেই কিন্তু মানুষ এটাকে পালন করার চেষ্টা করবে। কোভিডের সময় এটা একটা বেড়েছে জরিপে, সেটার একটা বিভিন্ন কারণ আছে। কারণ কোভিড আমাদেরকে একদম একটি অন্য ধরনের সামাজিক অবস্থার মধ্যে নিয়ে গিয়েছিল, সুতরাং সেটা এক ধরনের ব্যাপার। কিন্তু তখন এখন যেটা সামনের দিকে আসছে, সেটাতে যদি আমরা সজাগ থাকি যে এই আর্লি ম্যারেজটাকে বন্ধ করতে হলে আমাদের প্রতিটি কমিউনিটিতে একটি অ্যাওয়ারনেস ভয়েস তৈরি করতে হবে, যাতে কোনো বাড়িতে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে ওই বাড়ির ফ্যামিলি না, আশেপাশের কমিউনিটির জন্য একটা স্ট্রংলি প্রোটেস্ট করে। সুতরাং এই সচেতনতাকে ডেভেলপ করতে হবে যাতে কোনোভাবেই এই কার্যক্রমটা না হয়। আর্লি ম্যারেজ কিন্তু কমে যাবে যদি এই শিশুদের শিক্ষার হারটাকে বাড়াতে পারি। কিন্তু আনফর্চুনেটলি আমরা সব শিশু, এই অ্যাডোলেসেন্সদের নিয়মিতভাবে স্কুলে পাঠাতে পারছি না। যদিও সরকারের বড় প্রোগ্রাম আছে এদেরকে ফ্রি এডুকেশন দেওয়ার, অ্যাটলিস্ট ক্লাস 5 পর্যন্ত, গভর্নমেন্ট নিচে ক্লাস 8 পর্যন্ত। আমি মনে এই 8 পর্যন্ত নেওয়াটা খুবই প্রয়োজন, কারণ ক্লাস 5ও কিন্তু শিশু থেকে যায়,
কিন্তু অ্যাডোলেসেন্সটা 5 থেকে 8 পর্যন্ত হয়। সুতরাং 8 পর্যন্ত যদি সরকার ফ্রি এডুকেশন নিতে পারে, এডুকেশন যদি ইমপ্রুভ করা যায়, যেমন আর্লি ম্যারেজ কমবে, এডুকেশন ইমপ্রুভ করলে পুষ্টিগতভাবেও তার যে জ্ঞান অর্জন করবে, সে বেশি করে তার এই পুষ্টিগত ভাব থেকে সে নিজেকে রক্ষা করতে পারবে। একজন মা গর্ভবতী অবস্থায় যেরকম তার পুষ্টি দরকার, তার প্রচুর পুষ্টি দরকার শিশুটি জন্মগ্রহণ করার পরে। কারণ এই মার দুধ শিশুটি খাচ্ছে, মার শরীর যদি ঠিক না থাকে, তাহলে যেই শিশুটিকে আমরা বারবার বলছি যে 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করতে হবে, তাহলে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করতে হলে মার দুধ থাকতে হবে। তো মার দুধ থাকতে হলে মায়ের পুষ্টি থাকতে হবে। এটা কিন্তু অনেক সময় এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করা যায় না, যে মার দুধ পায় না, এবং মার দুধ না পাওয়ার প্রধান কারণ হলো মা অপুষ্টিতে ভুগছে। সুতরাং এই মাকে পুষ্টিহীনতা থেকে দূর করার জন্যে, মানে বাচ্চা জন্ম নেওয়ার পরও আমি যেটাকে বলি, মার যেরকম পুষ্টির প্রয়োজন, বাচ্চার তো অবশ্যই পুষ্টির প্রয়োজন। যে বাচ্চার পুষ্টিটা আসবে কিন্তু প্রথম 6 মাস মার কাছ থেকে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইনিশিয়েটিভ বলে আমরা যেটাকে বলি, সেটা হলো কমিউনিটি ক্লিনিক। এই কমিউনিটি ক্লিনিক আমরা একদম মানুষের দোরগোড়া পর্যন্ত নিয়ে গেছি। প্রতি 6,000 পপুলেশনের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক। এই কমিউনিটি ক্লিনিকে কিন্তু আমাদের এই অ্যান্টিনেটাল কেয়ারগুলি দেওয়া হচ্ছে। সুতরাং আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে যে আগে আমরা ডোমিসাইলারি সার্ভিস দিতাম, অর্থাৎ বাড়িতে গিয়ে গিয়ে অ্যান্টিনেটাল কেয়ার দেওয়া হতো। এখন কিন্তু কমিউনিটি ক্লিনিকেই আমাদের অ্যান্টিনেটাল কেয়ার দেওয়া হয়। সুতরাং এই কমিউনিটি ক্লিনিক প্রোগ্রামটাকে ভালোভাবে পরিচালনা করার জন্যে আমাদের কমিউনিটিকে এঙ্গেজ করতে হবে। আমি বলছি কমিউনিটি এঙ্গেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং কমিউনিটি এঙ্গেজমেন্টের জন্য আমাদের কমিউনিটি ক্লিনিক পরিচালনার জন্য যেমন কমিউনিটি গ্রুপ আছে, সেরকম কমিউনিটি সাপোর্ট গ্রুপ তৈরি করতে হবে, যাতে কিনা এরা বাড়িতে বাড়িতে গিয়ে মাদেরকে উদ্বুদ্ধ করে, যাতে অ্যান্টিনেটাল কেয়ারগুলি তার ঠিক মতো নেয়। এটা হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে। তার মানে আমি বলতে চাচ্ছি যে কমিউনিটি ক্লিনিকটাকে আমাদের ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এন্ড স্টেজ হেলথ কেয়ার সার্ভিসের জন্য ব্যবহার করতে হবে। এবং আমি মনে করি যে এটা একটা অত্যন্ত ভালো ইনিশিয়েটিভ বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আয়োজনের শেষের দিকে চলে এসেছি। কমিউনিটি ক্লিনিকের প্রসঙ্গে যখন আসলো, তা আসলে এসএমসি তো প্রচুর কাজ করছে এবং প্রচুর গাইনোকোলজিস্ট এবং মেডিকেল স্পেশাল বা এমবিবিএস ডক্টর কিন্তু আপনারা রিক্রুট করছেন, এবং এই সার্ভিসটাকে এনশিওর করার জন্য অ্যান্টিনেটাল কেয়ার সার্ভিস, পাশাপাশি এসএমসি থেকে যে আপনার সাপ্লিমেন্টটা দেওয়া হয় যে অ্যান্টিনেটাল কেয়ারে মায়েদের, এই বিষয়ে ছোট্ট করে একটু যদি বলতেন শেষের দিকে। জি, এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট যেটা, এটা আমরা কি করেছি, একটা হলো আগে আমরা চাইতাম যে কমপক্ষে একজন প্রেগনেন্ট মা আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড পাক নিয়মিত। এখন আমরা বলি আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড তো শুধু না, অন্যান্য মাইক্রোনিউট্রিশনের যে অভাব আছে সেটা দূর করার জন্য একটা কম্পোজিট নিউট্রিশনের মধ্যে তাদেরকে আনতে হবে। তো সেইটা কিভাবে, সেটা হলো ওই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, যেটা 15 ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে রয়েছে। ভিটামিন এ, ভিটামিন বি আবার 5 রকমের, দেন ভিটামিন সি, ডি, আয়রন, ফলিক অ্যাসিড, তারপর সিলিনিয়াম, জিঙ্ক, এই সব কিছুর সংমিশ্রণে যেটা করা হয়েছে, সেটা যদি নিয়মিত খায় একজন প্রেগনেন্ট মা 180 ট্যাবলেট, তাহলে তার নিউট্রিশনের মাইক্রোনিউট্রিশনের চাহিদাটা পূরণ হবে। এর সাথে সাথে কিন্তু আরেকটি বিষয় করতে হবে, সেটা হলো ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম ওইটার মধ্যে নাই, এই ক্যালসিয়ামও দিতে হবে। অর্থাৎ এভাবে যদি আমরা মাকে প্রিপেয়ার করি তার প্রেগনেন্সিকালীন সময়ে, তাহলে আমাদের সম্ভাবনা লো বার্থ ওয়েট হওয়ার, তার সন্তানের সম্ভাবনা অত্যন্ত কমে যাবে, তার নিজেরও অনেক সিকিউরড হবে। দেখেন একটার সাথে একটা কিভাবে লিঙ্ক। যদি একজন রক্ত স্বল্পতায় ভুগে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে কোনো মার, তার পোস্টপার্টাম হ্যামারেজে তার মৃত্যু ঝুঁকি অনেক বেশি থাকে। কেন? সে তো এমনি ম্যালনারিশ, এমনি তার আপনার আয়রন ডেফিসিয়েন্সি আছে, তারপরে যদি আবার তার এটা হয়, একটার সাথে একটা লিঙ্ক হয়ে যায়। তো এই জন্য আমরা বলি একজন মাকে সার্বিকভাবে প্রস্তুতি নিতে হবে, সব কিছু, তার ডেলিভারি সংক্রান্ত এবং নিউট্রিশন সংক্রান্ত। এই বিষয়টি যদি আমরা সার্বিকভাবে দেখতে পারি, তাহলেই আমাদের সাফল্য আসবে।
ধন্যবাদ স্যার, আপনাকে জানলাম এমএস প্রজেক্ট সম্পর্কে। তো স্যারের কাছ থেকেও ঠিক একটু জানতে চাইবো যে আপনি যদি এই বিষয়টি নিয়ে কিছু আলোকপাত করতেন। আমি যখন একদম ইয়াং ডাক্তার ছিলাম তখন থেকেই আমরা দেখছি যে কোনো প্রেগনেন্ট মা যখন আসে তখন আমরা প্রথম যেই সাপ্লিমেন্ট তাকে দিই সেটা বলি তাকে আয়রন দিই এবং ফলিক অ্যাসিড দিই। এটা কিন্তু একদম আজকে না, প্রচুর থেকে আমাদের এখন বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির জন্য আমরা ভুগছি। ইভেন কি ভিটামিন ডি আমার একটা বড় ধরনের একটি মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির, যদিও কারণ আমরা রোদে কেন যেন এখন ভিটামিন ডি যেটা পাওয়ার কথা সেটা অনেক সময় পাচ্ছি না আমরা ওইভাবে, যার জন্যে একটি টোটাল একটি কম্প্রিহেন্সিভ মাইক্রোনিউট্রিয়েন্ট যদি আমি মাকে দিতে পারি তাহলে ন্যাচারালি মা সব রকম মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে তার মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থেকে তাকে রক্ষা করা যাবে। তো সুতরাং সেই যে প্র্যাকটিস যেটা ছিল শুধু আয়রন এবং ফলিক্সের দেওয়া, সেই প্র্যাকটিসটাকে করে আমি জানি যে আমরা যদি একটা টোটালটা যেটাকে আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট বলছি এটাকে যদি আমরা দিতে পারি এমএনএস, তাহলে কোনো সন্দেহ নেই মা সঠিকভাবে তাকে তৈরি করতে পারবে প্রেগনেন্সির জন্য। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রেগনেন্সির পরবর্তীকালে চাইল্ড বার্থের জন্য নিজেকে তৈরি করা, সুতরাং চাইল্ড বার্থের জন্য নিজেকে তৈরি করতে পারবে। পুরোপুরিভাবে আমার অ্যান্টিনেটাল কেয়ারটাও কভার করবে, প্লাস আমার পোস্টন্যাটালের যে ল্যাকটিং, আমি একটু আগে বলতেছিলাম যে পোস্টন্যাটাল যেটা হলো ল্যাকটেটিং মাদারের যে অবস্থাটা তাকে কিন্তু সাপোর্ট দিতে হবে মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে, এবং আলটিমেটলি বাচ্চা বেনিফিশিয়ারি হচ্ছে, যেহেতু বাচ্চাই মায়ের দুধ খাচ্ছে সুতরাং বাচ্চাই বেনিফিশিয়ারি হচ্ছে। ধন্যবাদ স্যার আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন এসএমসি নিবেদিত পুষ্টি আলাপ, এবং আজকের যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম সেটি হলো শিশু কিশোরীদের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক জটিলতা, পুষ্টি বিষয়ক জটিলতা এবং সমাধান দেবার চেষ্টা করছিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী আয়োজনে আবারও দেখা হবে, সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেল আইয়ের সঙ্গে থাকুন।